অথবা ডিসেন্ডিং অর্ডার, যে কোনো একটা অর্ডারে সাজালেই চলবে। আচ্ছা, সাজালাম। দেন হচ্ছে আমার এখানে যেহেতু নাম্বার অফ অবজারভেশন n হচ্ছে অড হলে অডের ফর্মুলা ব্যবহার করব। তাহলে মিডিয়ান ইকুয়ালস হচ্ছে n প্লাস 1/2 th অবজারভেশন ইকুয়ালস টু 7 প্লাস 1/2। 7 কেন হচ্ছে? কারণ হচ্ছে এখানে 7টা অবজারভেশন, 7 লিখতে হয় জন্য। তো ফাইনালি আসলে 4th অবজারভেশন। এখন আমাকে বের করতে হবে 4th অবজারভেশন কত, 4th অবজারভেশন কোনটা। এটা যদি ফার্স্ট অবজারভেশন হয়, এটা সেকেন্ড অবজারভেশন, থার্ড অবজারভেশন, দিস ইজ ফোর্থ অবজারভেশন ইজ কত? 5। তো 5 হচ্ছে আমার কি মিডিয়ান অফ দিস ডেটা সেট। ঠিক আছে, এখন এখানে অনেক কমন ভুল করে। কমন ভুলটা কি যে অনেকে এটা লিখে রাখে, ফোর্থ অবজারভেশন মানে হচ্ছে 4, ওই তম অবজারভেশনটাও লেখে না। এখানে n+1/2 এটা লিখলেও পারে, না লিখলেও পারে, ডিরেক্ট 4 লিখে রাখে। তো 4 তো আসলে আমাদের মিডিয়ান হতে পারে না। পারে কি? আমাদের রুলস হচ্ছে ফোর্থ অবজারভেশন বা চতুর্থ অবজারভেশন। তো সেখানে ফোর্থ অবজারভেশন যেটা হবে সেটাই হচ্ছে আমার মিডিয়ান হবে। এখানে ফোর্থ অবজারভেশন যেহেতু 5 হচ্ছে আমার তোমার কি মিডিয়ান। আচ্ছা, এরপরে দেখো ফর গ্রুপ ডাটা যেটা করেছি আমি, আরেকটা অবজারভেশন অ্যাড করেছি এখানে। জাস্ট এখানে 7টা ছিল, তো সাথে সাথে আরেকটা অবজারভেশন 15 অ্যাড করে দিয়েছি। ওকে, যাই হোক, তাহলে এখানে যেহেতু গ্রুপ ডাটা আনগ্রুপ ডাটা নাম্বার অফ অবজারভেশন হচ্ছে ইভেন, তো আমাদের ওই ফর্মুলাটা ব্যবহার করতে হবে, ইভেন ফর্মুলাটা। অ্যারেঞ্জিং দ্য ডাটা ইন অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে ছোট থেকে বড় আমি সাজালাম লাস্ট 15। এখন এখানে ডাটা হচ্ছে 8টা, যেহেতু ইভেন আমাদের মাঝখানে দুটো ভ্যালু এভারেজ নিতে হবে। তাহলে মাঝখানে দুটো ভ্যালু কোনটা কোনটা সেটা কিভাবে বের করব? এখানে n/2 তম অবজারভেশন, n/2 th অবজারভেশন প্লাস n/2 প্লাস 1 th অবজারভেশন বাই 2। দেন এখানে n এর মান হচ্ছে যেহেতু আমার 8/2 মানে 4th অবজারভেশন প্লাস 5th অবজারভেশন। 4th আর 5th অবজারভেশনের এভারেজ হচ্ছে 2। তো 4 তোমার এখানে 4th অবজারভেশন কত? আমরা অলরেডি এখানে জানি কত, 5। আর 5th অবজারভেশন হচ্ছে 7। তাহলে আমি যেটা অবজারভেশন লিখলাম 5 + 7/2, তো লিখে 5 + 7 দুইটা লিখে যেটা এভারেজ নিলাম, এভারেজ কত আসলো? 6। তাহলে এইভাবে আমি আমার আনগ্রুপ ডাটার জন্য যে অবজারভেশন গুলো পাবো বা দেয়া থাকবে সেখান থেকে আমি আগে দেখব যে নাম্বার অফ অবজারভেশন অড না ইভেন। অড হলে অডের ফর্মুলা ইউজ করব, ইভেন হলে ইভেনের ফর্মুলা ইউজ করব। করে দেন হচ্ছে আমি এটাকে কি করব, সেই ফর্মুলা ফেলে মাঝখানের ভ্যালুটা বের করার চেষ্টা করব, বা মিডল অবজারভেশনটা আমি পিক আপ করে এখানে বসিয়ে দিব। যদি একটা হয় তাহলে তো সরাসরি বসে যাবে, আর যদি মাঝখানে ভ্যালু দুইটা পাওয়া যায় ইভেন নাম্বারের ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদের এভারেজ বের করে সেটা হচ্ছে আমার কি মিডিয়ান। এখানে উল্লেখ্য যে মিডিয়ান যে কোন একটা অবজারভেশন হবে তা কিন্তু না, এখানে কিন্তু 6 কিন্তু এই ডেটা সেটের মধ্যে নাই। বাট 6 হচ্ছে কি যে দুটো অবজারভেশন মাঝখানে আছে তাদের এভারেজ ভ্যালুটা। ঠিক আছে, ওকে। তাহলে এই গেল আমার আনগ্রুপ ডাটার জন্য মিডিয়ান বের করার কৌশল বা পদ্ধতি। এবারে আসো গ্রুপ ডাটা। আমরা জানি গ্রুপ ডাটার ফ্রিকোয়েন্সি থাকে, সেখানে ক্লাস থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের কিভাবে মিডিয়ান বের করা যায় সেটা আমরা দেখব। For group data we may get median by the following formula. ফর্মুলাটা কি? ME median equals to হচ্ছে L plus capital N by 2 minus PCF divided by FM into C। এখানে দেখো তোমার এলটা কি? এল হচ্ছে লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস, পিসিএফ হচ্ছে প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টু দ্য মিডিয়ান ক্লাস, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস, সি হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল অফ মিডিয়ান ক্লাস। তার মানে সবগুলো কি মিডিয়ান ক্লাসের সাথে রিলেটেড।
তো মিডিয়ান ক্লাসটা আগে খুঁজে বের করতে হবে, which class is the median class। তো এই জন্য যেটা করতে হবে আমাদেরকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে। তো আমি সরাসরি একটা এক্সাম্পলে চলে যাই। এখানে যে এক্সাম্পলটা দিয়ে আছে এটা দিয়ে দেখানোর চেষ্টা করি যে কিভাবে আসলে এই গ্রুপ ডাটার জন্য এটাকে সলভ করা যায়। দেখো এখানে এক্সাম্পলটা নিয়ে আসা হয়েছে, টেবিল ফর ক্যালকুলেশন লিখলাম, লিখে আমরা টেবিলটাকে একটু কাজ করলাম। এইজটা দেয়া আছে অ্যাজ এ ক্লাস হিসেবে, নাম্বার অফ ওয়ার্কার্স ফ্রিকোয়েন্সি হিসেবে দেয়া আছে। আমরা একটা কলাম এক্সট্রা করে নিলাম, একটা কি করলাম সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, রাইট? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যেই ভ্যালুগুলো, সরি দেখো এখানে 120 পেলাম, এরপরে সাথে অ্যাড হলো 225, 345 আসলো, এরপরে আসলো 260 অ্যাড হলে 625, মানে আমরা অ্যাড করে করে বের করলাম করে 240 845 এর সাথে অ্যাড হলো ফাইনালি 155,000। তো এইগুলো হচ্ছে কি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে বের করতে আমরা জানি, তো আমরা করলাম সেটা করার পরে তারপরে হচ্ছে n/2 বের করতে হবে। দেখো টেবিলের নিচে আমি লিখছি আর n/2, n/2 হচ্ছে আমার কি অর্ধেক, মানে হাফ অফ দ্য অবজারভেশন আসলে কোন ক্লাসে বিলং করে সেটা আমাদেরকে বের করতে হবে। তো n/2 বের করার সাথে সাথে আমরা পেয়ে গেলাম হাফ অফ দ্য অবজারভেশন, কত 500। তো এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির কলাম থেকে দেখো 500 এর অবস্থান কোথায়, এই পর্যন্ত ধরো আছে কত 345, এই পর্যন্ত আছে 605, তো এইখানে আবার 500 বিদ্যমান বা অবস্থান। তো 500 যেহেতু এইখানে অবস্থান করছে, তো এই ক্লাস যেটা আছে করেসপন্ডিং ক্লাস যেটা আছে এইটা হচ্ছে আমার কি মিডিয়ান ক্লাস, রাইট? তো মিডিয়ান ক্লাস যেহেতু এটা, তো দেখো এখানে এই মিডিয়ান ক্লাসের লোয়ার লিমিট কে ধরতে হবে আমার l, which is 30, this is l। এরপর আসে PCF, আমরা যে বর্ণনাগুলো করে আসি, PCF হচ্ছে প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস, মানে মিডিয়ান ক্লাসের আগে পূর্ব ক্লাসের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমার PCF। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা সবাই? জি স্যার। আচ্ছা, না বুঝলে রেসপন্স করো। আমি একতরফা বলে যাচ্ছি তো এই জন্য ভাবলাম যে তোমরা আছো কিনা বা থাকলে শুনতে পাচ্ছ কিনা সেটা শিওর হলাম। আচ্ছা, এটা হচ্ছে PCF হিসেবে ধরলাম। এরপর হচ্ছে FM, FM হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাস আমার এটা, এই ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার 260, এটা FM। এরপর হচ্ছে সি, আমি লিখি নাই, সিটা আসলে মানে বোঝাই যাচ্ছে যে ক্লাস ইন্টারভ্যাল অফ মিডিয়ান ক্লাস। তো যেটা লেখা হচ্ছে ছিল তোমরা লিখবে ক্লাস ইন্টারভ্যাল কত 30 টু 40, কত 10, ঠিক আছে 10 হবে এখানে মিডিয়ান ক্লাস ইন্টারভ্যাল সি এর মান। এখন এই মানগুলো আমি এখানে জাস্ট ফর্মুলা বসিয়ে দিলাম। ফর্মুলাটাকে আবার একটু মেনশন করছি, l প্লাস n/2 মাইনাস PCF ইনটু c ডিভাইডেড বাই fm। তো সবগুলো কোয়ান্টিটি আমি জানি এখন, কত l কত n/2 তো বের করলাম আগে, PCF জানি, fm জানি, c জানি, বসিয়ে এটা দেখো কত আসে, ফাইনাল রেজাল্ট বের করে দাও ক্যালকুলেটরে, এটা রেজাল্টটা বের করো, যত আসবে সেটাই হচ্ছে আমার মিডিয়ান ফর দিস ডিস্ট্রিবিউশন। Sir, 35.96. 35.96, দেখো একটু ভেরিফাই করে হইছে কিনা তোমার রেজাল্টটা আসছে, কারণ হচ্ছে 35.56 এই ক্লাসের মধ্যেই আছে, তার মানে আমার সঠিক আছে এই রেজাল্টটা। যদি দেখা যেত এর বাইরে চলে যেত, 30 এর কম আসতো বা 40 এর বেশি হতো, তখন হয়তো বোঝা যেত এটা সঠিক না, ভুল আসছে। 35.56 ঠিক আছে, এরকমই হওয়ার কথা। ওকে, তাহলে আমরা নেক্সট টপিকসে যেতে চাই। এটা ছিল আমাদের মিডিয়ান। মিডিয়ান সম্পর্কে আমরা আলোচনা করলাম ফর গ্রুপ টাইম গ্রুপ ডেটা। আমরা এবার মোড আচ্ছা স্যার, একটা প্রশ্ন ছিল, সেক্ষেত্রে যে n এর মানটা যদি অড হয় সেক্ষেত্রে তো আমরা n/2 করলে ফ্র্যাকশন চলে আসার কথা, তখন তাহলে কিভাবে করব?
আসুক আমি বলছি এখানে গ্রুপ ডাটার ক্ষেত্রে তোমার n এর মান অড ইভেন ম্যাটার না কারণ সেখানে এই যদি ফ্র্যাকশন চলেও আসে n এর মান ধরো এখানে 500.5 থাকলো সাপোজ মনে করো, এটা আসলে এততম অবজারভেশনটা আসলে কোন ক্লাসে আছে সেটা আমরা খোঁজার চেষ্টা করবো এখান থেকে। তো এই 500.5 হলেও সেটা এই ক্লাসেই থাকবে, ঠিক আছে? আমরা দেখবো যে আসলে কোন ক্লাসে বিলং করে। তো সেই ক্লাসটাকে আমরা আইডেন্টিফাই করে সেই ক্লাস রিলেটেড কোয়ান্টিটি গুলো আমরা লিখে বা ধরে আমরা ফর্মুলা বসিয়ে দিব। তো এটা মানে যদি অর্ডার হইতো কোনো সমস্যা নেই, n/2 করে যেটা আসতো সেই ততকম অবজারভেশনটা যে ক্লাসে থাকবে সেই ক্লাসটা আমার মিডিয়ান ক্লাস হিসেবে ট্রিট করা লাগতো বা ট্রিট করা লাগবে, ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা নেক্সট মোড শিখবো। মোড কাকে বলে সেটা আমরা একটু দেখি, তারপর হচ্ছে বের করার পদ্ধতি আমরা দেখবো। মোড হচ্ছে কি? Mode is that observation which occurs most frequently in a data set. It is denoted by MO mode. তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সবচেয়ে বেশিবার যে ডেটা সেট বা যে অবজারভেশনটা অকার করবে বা ঘটবে সেটা হচ্ছে আমরা মোড হিসেবে ধরবো। তো এখানে আনগ্রুপ ডেটার জন্য আমরা যেটা নরমালি করি সেটা হচ্ছে যে দেখি যে কোন একটা ডেটা রিপিট হচ্ছে, মানে একাধিকবার আসছে এবং সেটা সবচেয়ে বেশিবার আসছে। একাধিকবার অনেকগুলোই আসতে পারে, কিন্তু সবচেয়ে বেশিবার যেটা হবে ঘটবে সেটা হচ্ছে আমার কি মোড হবে। এখানে দেখো এখানে আমি যদি হিসাব করি তাহলে 2 আছে 2 বার, 5 আছে 3 বার, 7 আছে একবার, 8 আছে একবার। তার মানে 5 সবচেয়ে বেশিবার আছে। কতবার আছে? 5 কতবার আছে এখানে? 3 বার স্যার। 3 বার। তাহলে মোট কত হবে বলো তো? মোড হবে স্যার 5। তো এইখানেও একটা কমন মিস্টেক সবাই করে, সেটা হচ্ছে মোড লিখে রাখে 3 কিন্তু মোড না, 3 হচ্ছে ফ্রিকোয়েন্সি। 3 বার আসছে বা ডাটা সেটের মধ্যে 3 বার আছে এই অবজারভেশনটা, সবচেয়ে বেশিবার আছে। তো 3 কিন্তু কোনোভাবেই মোড হবে না, মোড হবে 5, মানে সবচেয়ে বেশিবার যে ডেটাটা থাকবে সেটা হচ্ছে আমার মোড হবে। তো এটা খেয়াল রাখবে যাতে এটা ভুল না হয়ে যায়। আচ্ছা, তাহলে এখানে 5 হচ্ছে মোড। এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্ন থাকতে পারে তোমাদের, সেটা হচ্ছে যে ধরো 5 3 বার আছে, ভালো কথা। 2ও যদি 3 বার থাকে তাহলে ইকুয়াল হয়ে গেল না? সবচেয়ে বেশি মানে হাইয়েস্ট নাম্বার দুইটা সংখ্যাই আছে, তাহলে কোনটা হবে মোড? সেক্ষেত্রে একটা স্পেশাল রুল আছে, সেখানে জেনারেল রুলস আমরা বের করতে পারি না। সেই স্পেশাল রুলসটা হচ্ছে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে আছে আমার লেকচারে। তখন এই যে স্পেশাল ফর্মুলাটা হবে কার্ল পিয়ারসন মোড ইকুয়ালস টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এটা তোমরা মনে রাখবে, এই জিনিসটা একটু মার্ক করে দিই। মোড ইকুয়ালস টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। তার মানে মোড যদি আমরা নরমাল নিয়মে বের করতে নাই পারি তাহলে আমরা এম্পিরিক্যাল যে রুলসটা আছে সেইভাবে বের করব। তো মিডিয়ান বের করা যাবে, কোনো অসুবিধা হবে না। সেক্ষেত্রে মিনও বের করা যাবে। তো মিডিয়ান আর মিন জানা থাকলে আমি মোডটা পেয়ে যাব। তাহলে আলটিমেটলি এই ফর্মুলাটা আমাকে ইউজ করতে হবে। মোড ইকুয়ালস টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। ওকে, তার একটা एग्जांपल দেওয়া যাবে? एग्जांपल, হ্যাঁ एग्जांपल তো এখান থেকে দিচ্ছি, বলেছি আবার বলতেছি। দাঁড়াও, আমরা বলেছি যে নরমালি মোড হবে কোনটা? সবচেয়ে বেশিবার যে সংখ্যা থাকবে সেটা। তো এখানে 5 3 বার আছে, এটা হচ্ছে 5 কে আমরা মোড হিসেবে ধরছি। সাপোজ মনে করো এখানে আরেকটা সংখ্যা অ্যাড করে দিলাম 2। 2 তো অলরেডি 2 বার আছে, আরেকটা সংখ্যা যদি 2 থাকে মানে 2 ও 3 বার, 5 ও 3 বার, 2 ও 3 বার, ঠিক আছে? তাহলে তুমি এখানে এক্ষেত্রে মোড কোনটাকে ধরবে? নিয়ম অনুযায়ী তো মানে 5 ও হয় 2 ও হয়, তাহলে একটা মানে হ্যাপাজার্ড সিচুয়েশন না? এক্ষেত্রে তুমি সিদ্ধান্ত নেবে কিভাবে? তখন আমাদেরকে ওই ফর্মুলা যেতে হবে, আমরা যেটা দেখলাম মাত্র। মোড ইকুয়ালস টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। ওকে, আমরা এরপরে গ্রুপ ডাটার জন্য যেতে চাই।
গ্রুপ ডেটা দেখো এখানে ইন কেস অফ গ্রুপ ডেটা দ্য ফলোইং ফর্মুলা ইজ ইউজড ফর ক্যালকুলেটিং মোড ক্যালকুলেট করার জন্য এই ফর্মুলাটা ব্যবহার করা হয়ে থাকে m1 ইকুয়ালস হচ্ছে l প্লাস del 1 বাই del 1 প্লাস del 2 ইনটু c এখন del 1 del 2 কি সেটা একটু দেখি এক্ষেত্রেও মানে মডেল ক্লাসটাকে আগে আইডেন্টিফাই করতে হবে আগে আমি বলে নিই যে মডেল ক্লাস কোনটা মডেল ক্লাস হবে যেই ক্লাসের ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি দেখো এখানে একটা ডিস্ট্রিবিউশন দেয়া আছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তো এখানে ফ্রিকোয়েন্সি গুলো কত কত আছে 14 25 30 15 10 6 ঠিক আছে তো দেখো এখানে তোমার 30 এটা কি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি না জি স্যার এই ডিস্ট্রিবিউশনের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি সেটা তার মানে এটাকে এই 30 ফ্রিকোয়েন্সির করেসপন্ডিং যে ক্লাসটা আছে এই ক্লাসটাকে আমরা মডেল ক্লাস হিসেবে ধরব কি ক্লাস মডেল ক্লাস 60 টু 80 এটা হবে মডেল ক্লাস তো এইটার সাথে রিলেট করে এই কোয়ান্টিটি গুলো বের করতে হবে এল হবে লোয়ার লিমিট অফ মডেল ক্লাস তার মানে লোয়ার লিমিট কত 60 এরপরে del 1 টা হচ্ছে the difference between the frequency difference of the model class and pre-model class তার মানে মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি 30 প্রি-মডেল ক্লাস মানে তার আগে পূর্ববর্তী ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 25 এই দুটোর ডিফারেন্স মানে 30 মাইনাস 25 আচ্ছা এবার del 2 কি হবে the difference between the frequency of model class and post model class মডেল ক্লাস হচ্ছে এটা এই ক্লাসের ফ্রিকোয়েন্সি 30 এবং তার পরবর্তী পোস্ট মডেল মানে তার পরবর্তী যে ক্লাস সেই ক্লাসের ফ্রিকোয়েন্সি 15 30 মাইনাস 15 del 2 হবে এটা আর সি যথারীতি the size of the model class size of the class inter অথবা ক্লাস ইন্টারভ্যাল একই কথা মডেল ক্লাসের সাইজ বা মডেল ক্লাসের ক্লাস ইন্টারভ্যাল কত এখানে কত 20 স্যার 20 হ্যাঁ তো 20 হবে আমার সাইজ অফ দ্য মডেল ক্লাস তো সি এর মান হবে 20 তাই বসালে আমরা যে ভ্যালুটা পাবো সেক্ষেত্রে আমরা পাবো কি এই পার্টিকুলার ডিস্ট্রিবিউশনের মোড এই রিলেটেড एग्जांपल করেছি কিনা দেখি একটু এই যে এখানে মানে এই एग्जांपलটা এখানে করে দিয়েছি মানে ফর্মুলা অনুযায়ী এটা হচ্ছে লোয়ার লিমিট অফ মডেল ক্লাস del 1 হচ্ছে 5 আসে বিয়োগ করে del 2 হচ্ছে 15 আসে মানগুলো বসালে 65 পাওয়া যায় ঠিক আছে তো 65 কনফার্ম হবে কিভাবে এটা যে 65 এ যে 60 আর 80 এর মাঝখানে আছে এটাই হবে এটাই হওয়ার কথা ঠিক আছে তো এই গেল আমার কি মোড তো মোড শেষ করার সাথে সাথে কিন্তু আমরা মোটামুটি 5টা মেজারই শেষ করতে পারলাম স্যার একটা প্রশ্ন ছিল স্যার একাধিক গ্রুপের মানে একাধিক ক্লাসের জন্য যদি ফ্রিকোয়েন্সি ইকুয়াল থাকে তখন কি করব তখন ওই যে এমপিরিক্যাল ফর্মুলা যেটা দেখলাম ধরো 60 টু 80 ক্লাসে 30 আছে আবার 100 টু 120 এই ক্লাসে 30 আছে তাহলে তুমি কোন ক্লাস মডেল ক্লাস ধরবে তখন এটাকে বলে বাই মডেল ডিস্ট্রিবিউশন এই ক্ষেত্রে আসলে আমরা ওইভাবে মানে বের করতে পারি না মডেল স্পেসিফিক বের করতে পারি তুমি কোনটাকে ধরবে এটা রুলস অনুযায়ী এটা আসে এটা আসে কোনটাকে ধরবে যেকোনো একটাকে তো ধরতে হবে আর যেহেতু দুইটাই দাবিদার যেকোনো একটাকে ধরতে পারবে না তখন আমরা আসলে ওই পদ্ধতিতে যাই এমপিরিক্যাল যে মেথডটা আমরা বললাম মিন বের করে মিডিয়ান বের করে তখন ওই মোডের যে ফর্মুলা আছে ওই ফর্মুলা বসিয়ে তারপরে আমরা করে নিই স্বাভাবিক নিয়মে করে নেওয়া করতে পারি না ঠিক আছে আচ্ছা আমরা একটু যে সামারি করি যেহেতু তিনটা ডিস্ট্রিবিউশন করে ফেলেছি সরি পাঁচটা মেজার করে ফেলেছি অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিন হারমোনিক মিন মিডিয়ান মোড তো একটু সামারি করি আমরা সুবিধা অসুবিধাগুলো যখন অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিন আমি বলেছিলাম তখন বলেছি আবার একটু বলি বিশেষ করে অ্যারিথমেটিক মিনের কথা আমি রিপিট করি অ্যারিথমেটিক মিনটা হচ্ছে বেস্ট মেজার কারণ এখানে অ্যারিথমেটিক মিনের সব অবজারভেশনগুলো থাকে কাজে লাগে বা অপারেশনটা সহজ ফার্দার অপারেশনের জন্য অ্যারিথমেটিক মিনটা আমাদের কাজে দেওয়া ভালো কিন্তু অসুবিধা হচ্ছে অ্যারিথমেটিক মিনে তোমার যে এক্সট্রিম ভ্যালু যদি থাকে তখন একটা অসুবিধা হয় আমরা বলেছিলাম গত ক্লাসে নিশ্চয়ই যে ধরো তোমাদের ক্লাসের যারা স্টুডেন্ট আছে তাদের হাত খরচ মাসিক হাত খরচ ধরো ম্যাক্সিমাম 3000 থেকে 5000 সাপোজ
তো একজনের খরচ হচ্ছে মাসে 1.5 লাখ বা 2 লাখ টাকা। তো এরকম যদি হয় একটা ভ্যালুর জন্য কিন্তু এভারেজ যদি বের করতে চাই মাসিক হাত খরচের, তখন একটা ভ্যালুর জন্য এই এভারেজটা কিন্তু অনেক হাই হয়ে যাবে, যেটা কিনা সঠিক চিত্র না বা সঠিকভাবে উপস্থাপন করবে না এভারেজটা। সো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় মিডিয়ান বের করতে হয়। মিডিয়ানের সুবিধা কি? মিডিয়ান করলে যেটা হয়, মিডিয়ান হচ্ছে মিডল মোস্ট অবজারভেশন, মাঝখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা তোমাকে দিবে। এই ক্ষেত্রে ডানে কি থাকলো, বাই কি থাকলো, বা ধরো যে একদম এক্সট্রিম লেভেলে কি থাকলো, সেটা কিন্তু সেটা ইনফ্লুয়েন্স তোমার এই মিডিয়ানের উপরে পড়বে না। আমি আবার একটু দেখাই। ধরো আমি আনগ্রুপ ডাটা থেকে মিডিয়ান বের করছি, ঠিক আছে? তাই এখানে 15 আমি যখন মিডিয়ান বের করছি তখন কিন্তু এই মাঝখানে দুইটা ভ্যালু লাগছে, 15 এর ইনফ্লুয়েন্স কিন্তু নাই এখানে, বা 15 কিন্তু লাগছে না। সো এই মিডিয়ান যখন বের করব তখন আসলে রিপ্রেজেন্টেটিভ ভ্যালুই আমরা একটা পাবো, ঠিক আছে? মোস্ট অফ দ্য পার্সন যেটা মানে আসলে খরচ করে থাকে সেটাই আমরা পাবো এখানে। তো মিডিয়ানটা এই ক্ষেত্রে সেফ যদি ডাটা এক্সট্রিম ভ্যালু থেকে থাকে। আচ্ছা, এটা একটা মানে অন্যরকম সুবিধা, এবং এটা ছাড়া আসলে সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার বেরও করা যায় না এই সিচুয়েশনের ক্ষেত্রে। আরেকটা জিনিস বলি, মিডিয়ানটা সুইটেবল কোথায়? যেমন এখানে ধরো যদি ওপেন এন্ড ক্লাস থাকে, ওপেন এন্ড ক্লাস বলতে ধরো এরকম যদি থাকে যে এখানে এই পর্যন্ত ঠিক আছে, এরপর এখানে লাস্ট ক্লাসটা হচ্ছে 50 অর মোর, বা তোমার গ্রেটার দ্যান 50 এরকম যদি থাকে, বা গ্রেটার দ্যান ইকুয়াল 50। তো গ্রেটার দ্যান ইকুয়াল 50 বলতে তোমার 51 কেও বোঝায়, আবার 60 কেও বোঝায়, 100 কেও বোঝায়, ঠিক আছে? যে কোনোটাকেই কিন্তু বোঝাতে পারে বা বোঝায়। তো এই ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন বের করা সম্ভব হয় না, কারণ হচ্ছে আমরা যখন অ্যারিথমেটিক মিন বের করি আমরা জানি যে মিড ভ্যালু বের করতে হয়। মিড ভ্যালু বের করতে সেখানে লোয়ার লিমিট লাগে, আপার লিমিট লাগে। আমি লোয়ার লিমিটটা পেলাম, কিন্তু আপার লিমিট আমার জানা নেই, অজানা। আপার লিমিট যদি না জানি সেক্ষেত্রে কিন্তু আমি মিড ভ্যালুটা বের করতে পারছি না। ইন দ্যাট সেন্স আমরা অ্যারিথমেটিক মিন বের করতে পারবো না, বাট মিডিয়ান বের করা সম্ভব। মিডিয়ান বের করতে দেখা কিন্তু এই ক্লাসের কোনো ইনভলভমেন্ট নাই বা ইনফ্লুয়েন্স নাই এখানে, ঠিক আছে? আমরা এই মিডিয়ান ক্লাসটাকে বের করে নিয়ে দেন হচ্ছে এখান থেকে আমি ইনফরমেশন নিয়ে মিডিয়ানটা বের করে ফেলতে পারছি। সো দিস ইজ দ্য মেরিটস অথবা অ্যাডভান্টেজ বলো, যাই বলো না কেন, অফ মিডিয়ান ওভার দ্য মিন। যখন এক্সট্রিম ভ্যালু থাকবে তখন আমরা মিন ক্যালকুলেট করতে পারি না, মিডিয়ান ক্যালকুলেট করতে হয়। যখন ওপেন এন্ড ক্লাস থাকে তখন মিন ক্যালকুলেট করা যায় না, মিডিয়ান ক্লাস করতে হয়, ক্যালকুলেট করতে হয়। ওকে, তাহলে আমরা দেখলাম। আর মোডের স্পেশাল ব্যবহার আছে। মোড হচ্ছে সাপোজ যদি ক্যাটাগরিক্যাল ডেটা থাকে সেক্ষেত্রে আমরা মোডের ব্যবহারটা সবচেয়ে বেশি করি। সাপোজ আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ যদি দিই, ধরো একটা শু ফ্যাক্টরি, সে জুতা বানাবে, ঠিক আছে? তো এখন জুতা আসলে সে কোন সাইজের জুতা সবচেয়ে বেশি বানাবে সেটা একটা মার্কেট ডিমান্ড সে যাচাই করবে বা সার্ভে করবে, যে আসলে চাহিদাটা কোন সাইজটা বেশি। অন্যান্য কোম্পানি থেকে ডাটা নিতে পারে বা মার্কেটে সার্ভে করতে পারে যে কোন সাইজটা বেশি চলে। দেখা গেল যে তার এক্সপেন্সিভ, তার জুতাগুলো এক্সপেন্সিভ, বা তার এক্সপেন্সিভ না হলেও নির্মাণ খরচটা একটা আছে, তো সে শুধু কেন খরচ করবে? তার ধরো 40 বা 41 সাইজের জুতা বেশি চলে, কিন্তু মানে সে তৈরি করলো 43 বা 38 তৈরি করলো, তাহলে ওই জুতা কিন্তু কেউ কিনবে না, মানে ম্যাক্সিমাম কিনবে না আর কি। তো এই জিনিসটার জন্য এই টাইপের সিচুয়েশনে আমাদের মোডের ব্যবহারটা বেশি করে করা লাগে বা করা হয়, যে আসলে সার্ভে করে সেখানে দেখা হয় যে মোডাল ভ্যালুটা কত, যেটা সবচেয়ে বেশি ইউজ হয় বা যেটা ডিমান্ড বা চাহিদা সবচেয়ে বেশি, সেইটার উপরে আমাদের ফোকাস করে কাজ করতে হয় বা প্রোডাকশনে যেতে হয়। সো এক্ষেত্রে তুমি অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, মিডিয়ান মানে অতটা অ্যাপ্লিকেবল না যতটা অ্যাপ্লিকেবল বা অ্যাপ্লিকেশনস মোডের বা অ্যাডভান্টেজ মোড থেকে নেওয়া যায়। ওকে,
তো এক একটা মেজরের এক এক ধরনের অ্যাডভান্টেজ আছে, কোন কোনটার আবার ডিসঅ্যাডভান্টেজ আছে, কোন কোন সিচুয়েশন অ্যাপ্লাই করতে পারি না, সেটা আমরা দেখেছি। তো এগুলো মাথায় রেখে আমরা সিচুয়েশন অনুযায়ী সেন্ট্রাল টেন্ডেন্সি মেজারগুলোকে ব্যবহার করব। ঠিক আছে, আশা করি এই অসুবিধাগুলো তোমরা বুঝতে পেরেছো, এবং লেকচারে যেহেতু আছে তোমরা অবশ্যই এগুলো পড়ে মানে বোঝার চেষ্টা করবে, দেখে নেবে। যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই আলোচনা করবো আমরা পরবর্তীতে ক্লাসে। আচ্ছা, এরপরে কিছু আছে যে ডেসক্রিপটিভ কোশ্চেন, এটা আসলে আলোচনা করতে চাই না, কারণ আমার এই পরবর্তী আলোচনায় অনেক কিছু চলে আসছে ইতিমধ্যে। মানে আমি এগুলো অনেক কিছু আসছে, তোমরা জাস্ট ট্রেডিং দেখে যে কম্পেয়ার করেছি এখানে অ্যারিথমেটিক মিন মেডিয়ান মোড। তারপরে এখানে একটা কোশ্চেন আছে যে হোয়াট শুড বি কিপ ইন মাইন্ড ইন সিলেক্টিং অফ অ্যান অ্যাভারেজ, মানে কি রাখা উচিত, মানে কি মনে রাখা উচিত যে কোন একটা মেজার যদি তুমি ব্যবহার করতে চাও। ঠিক আছে, সেটা এখানে অলরেডি বলেছি। তো কোন মেজারটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটাও আমরা এখানে বলার চেষ্টা করেছি। লিমিটেশন আছে কিছু, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন বা সেন্ট্রাল টেন্ডেন্সি দিয়ে বা সেন্ট্রাল মেজার দিয়ে সবকিছু করা যায় না বা সবকিছু বোঝা যায় না, সেটারও কিছু উদাহরণ এখানে বলা আছে। আর একটা ম্যাথস এখানে আছে, সেটা আমরা একটু করি। তার আগে এইটা একটু দেখি। এখানে দেখো ফর অ্যাসিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, এই জিনিসটা আমরা এই টপিকসটা আসলে সিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যাল এই বিষয়টা আমরা আলাদা করে চ্যাপ্টার আছে মোমেন্টস স্কোয়ার কার্টোসিস ডিসপারশনের পর, ওইখানে ইলাবোরেটলি শিখবো বা ইলাবোরেটলি আলোচনা করব। তো এখানে যেহেতু এই প্রসঙ্গটা আসছে, আমরা একটু আলোচনা করে যাই, আমাদের বুঝতে সুবিধা হবে, পরবর্তীতে মনে থাকবে জিনিসটা। যে আমাদের একটা টপিকস আছে, সেটা হচ্ছে স্কিউনেস। তো স্কিউনেস দুই প্রকার, পজিটিভলি স্কিউড, নেগেটিভলি স্কিউড, বা পজিটিভ স্কিউনেস, নেগেটিভ স্কিউনেস। ঠিক আছে, তো পজিটিভ কখন হবে সেই সিচুয়েশনটা এখানে বলে দেওয়া আছে। একটা ডিস্ট্রিবিউশন মিন মেডিয়ান মোড বের করে যদি দেখি, মিন সবচেয়ে বড়, তারপরে মিডিয়ান এবং সবচেয়ে ছোট হচ্ছে মোড, তখন আমরা এটাকে বলবো, এই ডিস্ট্রিবিউশনটাকে বলবো পজিটিভলি স্কিউড। আচ্ছা, আবার যদি উল্টাটা হয়, যে একটা ডিস্ট্রিবিউশন মিন মেডিয়ান মোড বের করে দেখলাম যে মডেল ভ্যালুটা সবচেয়ে বড় বা বেশি, তারপরে মিডিয়ান, তারপরে মিন, যদি এরকম হয় তাহলে আমরা সেটাকে বলবো নেগেটিভলি স্কিউড। ঠিক আছে, জাস্ট এটি মনে রাখলে চলবে। যখন মিন বড় হবে তখন পজিটিভ, যখন মিন ছোট হবে তখন তার মোড বড় হবে, তখন সেটা হচ্ছে নেগেটিভ। ওকে, এইটুকু আপাতত মনে রাখলে চলবে। আর যদি এরকম হয় যে মিন মেডিয়ান মোড ইকুয়াল হয়ে গেছে, তখন সেটা হবে সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, তখন সেখানে স্কিউনেস নাই। ঠিক আছে, আর কার্ল পিয়ারসন যে এক্সপ্রেশনটা দিয়েছে মোডের ক্ষেত্রে, সেটা তো আমি আগে আলোচনা করলাম, যে যখন স্বাভাবিক নিয়মে যখন আমরা মডেল করতে পারি না, তখন আমরা সেই মিডিয়ান মাইনাস 2 মিন এটা বের করে থাকি। ঠিক আছে, ওকে। এখানে আরেকটা বিষয় একটু আলোচনা করা দরকার, যে কম্বাইন্ড মিন, এই উদাহরণটা আমরা একটু গুরুত্বের সাথে দেখি, এটা কাজে লাগে আমাদের। কম্বাইন্ড মিন বের করা যায় কিরকম? ধরো দুইটা আলাদা ডিস্ট্রিবিউশন, দুইটা আলাদা গ্রুপ ধরা যাক, তাদের আলাদা আলাদা মিন দেয়া আছে, আবার নাম্বার অফ অবজারভেশন দেয়া আছে। তো কম্বাইন্ডলি যদি আমরা মিন বের করতে চাই, সেক্ষেত্রে আমরা এই কম্বাইন্ড যে মিনের ফর্মুলা সেটা ব্যবহার করব। x বার c মানে কম্বাইন্ড মিন ইকুয়ালস টু হচ্ছে n1 x1 বার প্লাস n2 x2 বার ডিভাইডেড বাই n1 প্লাস n2। ঠিক আছে, যেখানে এই যে বর্ণনাটা দেয়া আছে, x1 বার হচ্ছে ফার্স্ট গ্রুপের অ্যারিথমেটিক মিন, x2 বার হচ্ছে সেকেন্ড গ্রুপের অ্যারিথমেটিক মিন, n1 হচ্ছে নাম্বার অফ অবজারভেশন অফ ফার্স্ট গ্রুপ, n2 হচ্ছে নাম্বার অফ অবজারভেশন সেকেন্ড গ্রুপ। আমরা একটা উদাহরণে চলে যেতে চাই, সরাসরি উদাহরণ যদি দেখি, দেখো এখানে দেয়া আছে we should compute a combined mean this. Okay, এখানে কি বলছে, there are two branches of a company employing 100 and 80% respectively.
if arithmetic mean of the monthly salaries paid by two branches are taka eto and eto respectively, find the arithmetic mean of the salaries of the employees of the company as a whole. মানে আলাদা দুইটা কোম্পানির নাম্বার অফ এমপ্লয়ি দেয়া আছে এবং তাদের এভারেজ অ্যারিথমেটিক মিন দেয়া আছে। তো এখন এদের কম্বাইন্ড মিনটা কিভাবে বের করব সেই ফর্মুলাটা আমরা অলরেডি জেনেছি এখানে। এখানে সেই ফর্মুলাটা লিখলাম এবং ইনফরমেশনগুলো যেগুলো দেয়া আছে সেগুলো এখানে পুট করলাম। N1 হচ্ছে আমার প্রথম গ্রুপের নাম্বার অফ অবজারভেশন, x12 হচ্ছে প্রথম গ্রুপের অ্যারিথমেটিক মিন লিখলাম, তারপরে x2 এর ক্ষেত্রে লিখলাম, N1 প্লাস N2 লিখলাম। এরপর ফাইনালি হিসাব নিকাশ করে দেখব কত আসছে, 1650, তার মানে 1650। ওকে, তো এই হচ্ছে আমার কি দুইটা আলাদা গ্রুপের যদি আলাদাভাবে মিন দেয়া থাকে তাদের কম্পার্টমেন্ট করার ওয়ে। স্যার এখানে বললো যে অ্যারিথমেটিক মিন বের করতে, কিন্তু এখানে তো কম্বাইন্ড মিন বের করছি। হ্যাঁ, কম্বাইন্ড অ্যারিথমেটিক মিন। ও আচ্ছা, ঠিক আছে। দুইটা অ্যারিথমেটিক মিন দেয়া থাকলো, তাদের কম্বাইন্ড বের করলে অবশ্যই তো অ্যারিথমেটিক মিনই বের হবে, মিডিয়ান তো আর বের হবে, তাই না? কারণ তুমি অ্যারিথমেটিক মিন নিয়ে কাজ করছো। x12 মানে অ্যারিথমেটিক মিন, x12 মানে অ্যারিথমেটিক মিন, দুইটা আলাদা গ্রুপের অ্যারিথমেটিক মিন। তো কম্বাইন্ড মিন বলতে ওইটাই বোঝায়। আরেকটা জিনিস একটু বলে রাখি, তোমাদের কাজে লাগবে কখনো। এই কম্বাইন্ড মিন কিন্তু অ্যারিথমেটিক মিনের ক্ষেত্রেই সম্ভব। মিডিয়ান দিয়ে কিন্তু কম্বাইন্ড অ্যারিথমেটিক কম্বাইন্ড মিডিয়ান বের করা সম্ভব না। মানে দুইটা আলাদা গ্রুপের মিডিয়ান যদি দেওয়া থাকে, তোমাকে যদি বের করতে বলে যে তুমি কম্বাইন্ড মিডিয়ান বের করো, সেটা কিন্তু আসলে পসিবল না। কারণ মিডিয়ানের ক্ষেত্রে যে ফর্মুলা আমরা শিখেছি সেই ফর্মুলা দিয়ে আসলে আলাদাভাবে মিডিয়ান দেওয়া থাকলে কম্বাইন্ড মিডিয়ান বের করা কোনো ওয়ে নাই। ঠিক আছে, এটা মানে খেয়াল। কম্বাইন্ড মিন বলতে আমরা অ্যারিথমেটিক মিনকেই বোঝাবো বা বুঝবো। ওকে, তাহলে আমরা একটা উদাহরণে আসি। আমরা যেহেতু নতুন দুইটা মেজার শিখলাম, মিডিয়ান এবং মোড, তো এখানে একটা एग्जांपल দেয়া আছে। গত ক্লাসে আমরা এই উদাহরণটা করেছিলাম, আজকে এই উদাহরণটা করি, এইটা করি। The age of the workers are given this. এখানে calculate mean, median and mode from the following frequency distribution. আচ্ছা, এইটা করবা নাকি ওভারঅল একটা উদাহরণ আমি করাবো তোমরা? আমি একটু দেখি এখানে আমাদের আছে বোধহয় প্রবলেম দেয়া আছে, ওইটাই লিখে দিয়েছি। এটা 15 to 25 মেইন, এখানে আবার অ্যাড করে দিয়েছে মিডিয়ান মোড ফলোইং ফাইন্ড দ্য 5 মিডিয়ান কনসিস্টেবল গ্রাফ কমেন্টস দ্য স্কিমস। আচ্ছা, 15 to 24 আছে, দেখি একটু। না, ঠিক আছে, এইটা করো। আমরা যেহেতু ওটা হোমওয়ার্ক হিসেবে থাকবে, পরে করবো। এটা আপাতত করো, ক্লাসে আমরা দেখি যে আসলে মিডিয়ান এবং মোড বের করতে সক্ষম হই কিনা আমরা। ঠিক আছে, এটা থেকে দেখি এবং কমেন্টসটা করতে পারি কিনা। অলসো কমেন্টস অন স্কিলনেস। বাবা ভিতরে যাও। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে এই উদাহরণটা আমরা একটু করব এখন। একটা জিনিস বের করতে হবে, মিন, মিডিয়ান, মোড। মিন বলতে অ্যারিথমেটিক মিন বের করতে হবে এবং সেখান থেকে কমেন্টস করতে হবে। কমেন্টসটা ইজি, আমরা একটু আগে দেখেছি যদি মিনটা বড় হয় তাহলে পজিটিভলি স্কিউড, মিন যদি ছোট হয় নেগেটিভলি স্কিউড, আর মিডিয়ানটা অলওয়েজ মাঝখানেই থাকে। মিডিয়ান নিয়ে কোনো মানে মাথা ব্যথা হওয়ার কথা না, কারণ এটা সবসময় যদি সঠিকভাবে বের করে থাকি
মিন এবং মোডের মাঝখানে থাকবে মিডিয়ান। মিডিয়ান মানে হচ্ছে মোস্ট অবজারভেশন বা ভ্যালু। ওকে, এখানে আমি তোমাদেরকে একটু হিন্টস দিই, সেটা হচ্ছে এখানে দেখো ডেটাটা কিন্তু ইনক্লুসিভে আছে, তাই না? খেয়াল করেছো? জি স্যার। ইনক্লুসিভে আছে। ইনক্লুসিভে থাকলে আমরা শুরুর দিকে ক্লাসগুলোতে শিখেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, যে রিয়েল ক্লাস করে নিতে হয়। এইখানে করতে হবে তোমার মিনের ক্ষেত্রে না করলেও চলে, কারণ মিনটাকে ইনফ্লুয়েন্স করে না এই ইনক্লুসিভ ক্লাস ইন্টারভেল, কিন্তু তোমার মিডিয়ান এবং মোডকে করে। কারণ মিডিয়ানের ক্ষেত্রে দেখা যায় যে লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস লাগে, বা মোডের ক্ষেত্রে লোয়ার লিমিট অফ মডেল ক্লাস লাগে, এল এর মানটা বের করতে হয়। তো সেটা সঠিকভাবে বের করার জন্য আমাদেরকে এই ক্লাসটাকে তোমার রিয়েল ক্লাসে নিতে হবে। রিয়েল ক্লাস কিভাবে করে মনে আছে বলো তো? স্যার হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট প্লাস 1 না? না না, তো তোমার ক্লাস ইন্টারভেল। রিয়েল ক্লাসটা করতে হবে তোমাদের এখানে ধরো 20 থেকে 24 আছে, 25 থেকে 29 আছে। তুমি যেটা করবে যে এইটার অ্যাভারেজ 19.5 করে 24.5 করব, এই পাশে আবার 24.5 করে আবার 29.5 করব। রাইট, এক্স্যাক্টলি। 19.5 থেকে 24.5, 24.5 থেকে 29.5, 29.5 থেকে 34.5 এভাবে। তারপরে এটা আসলো কিভাবে, যে 0.5 তুমি অ্যাড করছো, 0.5 মাইনাস করছো, এটা আসলো কোথা থেকে সেটার ব্যাখ্যাটা দেই। যে দেখো 24 25 এখানে গ্যাপ কত? 1। এইটাকে 2 ভাগ করবে, এটা এভারেজ নিবে, 2 ভাগ করে করলে পাওয়া যাবে 0.5 0.5। তো এই 0.5 আপার লিমিটের সাথে, প্রত্যেকটা ক্লাসে আপার লিমিটের সাথে যোগ করবে আর লোয়ার লিমিট থেকে বিয়োগ করবে, তাহলে ইকুয়াল হয়ে যাবে। তখন জিনিসটা রিয়েল ক্লাসে পরিণত হবে এবং এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভিউর মতো আচরণ করবে। তো এইটা, এই ঝামেলাটা ঝামেলা বলো বা মানে তোমার রুলস বলো, যাই বলো, তো এটা হচ্ছে ইনক্লুসিভ ক্লাস থাকলে আমাদের কি করতে হয়, যদি আমাদেরকে মিডিয়ান এবং মোড বের করতে বলে বা কোনো গ্রাফ আঁকতে বলে, বিশেষ করে হিস্টোগ্রাম আঁকতে গেলে আমাদেরকে, আমরা দেখছি যে সেখানে মাঝখানে গ্যাপ থাকা যায় না, কারণ একটা বারের সাথে একটা বার অ্যাটাচ করে তারপর আঁকতে হয়। তো এখানে যদি গ্যাপ রাখি আমি, তাহলে কিন্তু হিস্টোগ্রাম আঁকা যাবে না বা আঁকলে হিস্টোগ্রাম হবে না। সো খেয়াল রাখতে হবে, যদি ইনক্লুসিভ থাকে আমাদেরকে রিয়েল ক্লাসটা করে নিতে হবে। তাহলে আমরা কি করব, ক্লাস দেয়া থাকবে, ফ্রিকোয়েন্সি দেয়া থাকবে, পাশাপাশি আমরা যেটা করব যে রিয়েল ক্লাসটা করে নিব। মানে ফ্রিকোয়েন্সির পরেও করতে পারো, আগেও করতে পারো, অ্যাজ ইউ উইশ। একটা কলাম করে রিয়েল ক্লাসটা বের করে নিবে। রিয়েল ক্লাসটা বের করে নিয়ে দেন হচ্ছে তুমি তোমার বাকি যে কলামগুলো আছে সেগুলো করবে। মিনের জন্য কি লাগবে? এফআই এক্সআই লাগবে। তো এক্সআই টা পাবা কিভাবে? তুমি মিড ভ্যালু বের করবা, মিড ভ্যালু বের করলে এক্সআই পাবা, আর এফআই তো তোমার অলরেডি দেয়াই আছে, এফআই এক্সআই কলাম করবা এক্সট্রা আলাদা। এরপরে মিডিয়ানের জন্য কি লাগবে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবে, তার জন্য আলাদা একটা কলাম করবো, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কলাম করবো, করে এই টেবিলটা শেষ করতে হবে। আর কিছু লাগবে, কারণ মোডের জন্য আলাদাভাবে কলাম করার দরকার হয় না, আমরা জানি যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটা জানা থাকলেই চলে। তো তাহলে তোমার কলাম করতে হচ্ছে কয়টা? দুইটা তো দেয়াই আছে, একটা হচ্ছে তোমার রিয়েল ক্লাসের কলাম, থার্ড কলাম যেটা করবা। এরপরে হচ্ছে ফোর্থ কলাম হবে তোমার মিড ভ্যালু, ফিফথ কলাম হবে তোমার এফআই এক্সআই, আর সিক্সথ কলাম হবে তোমার কি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এই 6টা কলাম, যার মধ্যে 2টা কলাম অলরেডি দেয়া আছে, আর 4টা কলাম তোমাকে করে তারপর টেবিলটা শেষ করতে হবে আগে। দেন হচ্ছে ফর্মুলায় তুমি বসাই দিবা, মিড মিডিয়ান মডেল ফর্মুলা বসিয়ে এটা ভ্যালু বের করবা। এরপর ফাইনালি তুমি এক লাইনে কমেন্টস করে দিবা, মানে রিলেশনশিপটা দেখে। ওকে, তো আমার মনে হয় তোমরা শুরু করো এই এক্সাম্পলটা করে আমাকে দেখাও, রেজাল্ট কত আসে আমাকে বলো খুব চট করে।